আজকের প্রতিবেদন ইন্দিরা গান্ধীর মৃত্যু রহস্য। আপনারা দেখছেন ফ্যাক্নোপিডিয়া ইউটিউব চ্যানেল। অপারেশন ব্লু স্টার। ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের মন্দিরে প্রবেশ করেছিল। শিখদের পবিত্রতম ছিল এই মন্দিরটি। সেখানে লুকিয়ে ছিল কিছু সশস্ত্র জঙ্গিরা। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। লক্ষ্য সফলও হয়েছিল এবং অভিযানে স্বর্ণ মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছিল। প্রায় 1000 খানেক শিখ নাগরিক এই অভিযানে মারা গিয়েছিলেন। এই অভিযান বিশ্বব্যাপী শিখদের ক্রুদ্ধ করেছিল। তাদের অনেকেই এই অপারেশন ব্লু স্টারকে তাদের বিশ্বাসের ওপর আঘাত হিসাবে দেখছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অভিযান চালানোর নির্দেশও তিনি নিজেই দিয়েছিলেন। তিনি এই অভিযান চালানোর যাবতীয় দায়ভার মাথা পেতে নিয়েছিলেন। ক্যাথারিন ফ্র্যাঙ্ক তার ইন্দিরা বইতে লিখেছেন, সবাই জানত যে তার জীবনহানির হুমকি ছিল। ব্লু স্টারের পরের দিন এবং পরবর্তী সময়ে খোদ ইন্দিরা গান্ধী সে কথা তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বলে গিয়েছেন। পুপুল জয়কার হলেন ইন্দিরার একজন বিশ্বস্ত ব্যক্তি এবং তার জীবনীকায় তিনি লিখেছেন, নিজের মৃত্যুর ব্যাপারে চিন্তিত ছিলেন ইন্দিরা। অতীতে তার মধ্যে এরকম কোনো ভাবনা চিন্তা দেখিনি। সেই কারণে বিস্মিত জয়কার যখন ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করেন কেন তিনি এত ঘন ঘন মৃত্যুর কথা ভাবছেন, জবাবে ইন্দিরা বলেছিলেন, এটা কি অনিবার্য নয়? পূর্বাভাস থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী জেদ ধরেছিলেন যে তিনি তার নিরাপত্তায় শিখদেরকেই রাখবেন। পূর্বাভাস অনুযায়ী অপারেশন ব্লু স্টারের পর ইন্দিরা গান্ধীর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তাকে বলা হয়েছিল পুলিশ নয়, তার নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। কিন্তু ইন্দিরা গান্ধী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তার জেরে ইন্দো তিব্বত সীমান্তের পুলিশ কমান্ডারদের তার সুরক্ষায় যুক্ত করা হয়েছিল। তার পরিবারের নিরাপত্তার, বিশেষ করে তার নাতি নাতনি এবং 14 বছর বয়সী রাহুল এবং 12 বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব বাড়ানো হয়েছিল। ইন্দিরা গান্ধীর প্রধান সচিব পিসি আলেকজান্ডার পরে জয়করকে বলেছিলেন, তার নাতি নাতনিদের ক্ষতি হওয়ার বিষয়ে ইন্দিরার মধ্যে ভয় ছিল। বিশেষ করে অপহরণ করা কিংবা আঘাত আনা, এরকম জাতীয় ভয় ইন্দিরার মধ্যে কাজ করছিল। জুন মাস থেকেই তিনি সেই নিয়ে আতঙ্কের মধ্যে ছিলেন। যাই হোক, তিনি তার সুরক্ষা থেকে শিখদের অপসারণ করতে অস্বীকার করেন। ইন্টেলিজেন্স ব্যুরোর 1984 সালে জুলাই মাসে ইন্দিরাকে সুপারিশ করেছিলেন, গোয়েন্দা সংস্থার পাওয়া কিছু রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধীর নিরাপত্তায় কোনো শিখকে নিযুক্ত করা উচিত নয়। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সুপারিশ প্রত্যাখ্যান করেছিলেন এবং প্রতিক্রিয়ায় বলেছিলেন, আমরা কি ধর্মনিরপেক্ষ নই? তাকে তার নিজের বাড়িতে নিজের রক্ষীরাই গুলি করেছিলেন। 31শে অক্টোবর সকাল 9:10 নাগাদ ইন্দিরা গান্ধী তার দিল্লির 1 নম্বর সফরদরজং রোডের তার সরকারি বাসভবন থেকে বেরিয়ে আসেন এবং 1 নম্বর আকবর রোডের পাশের বাংলোতে তার ব্যক্তিগত অফিসারের দিকে রওনা হন। তার সঙ্গে ছিল কনস্টেবল নারায়ণ সিং এবং রামেশ্বর দয়াল, তার ব্যক্তিগত সচিব আর.কে ধাওয়ান এবং তার গৃহকর্মী নাথুরাম সহ একটি ছোট্ট দল। তিনি বাগানের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধীর নিরাপত্তা বাহিনীর দীর্ঘদিনের সদস্য সাব ইন্সপেক্টর বিনয় সিং এগিয়ে আসেন। কয়েক পা দূরে দাঁড়িয়েছিলেন কনস্টেবল শতবন্ত সিং। তিনি ছিলেন নতুন নিযুক্ত। ইন্দিরা গান্ধী হেসে অভিবাদন জানাতে গিয়েও তার হাত গুটিয়ে নিয়েছিলেন, কারণ তিনি দেখতে পান যে বিনয় সিং তাকে অভিবাদন করার জন্য যেই হাত তুলেছেন সেই হাতে একটি রিভলভার ধরা আছে। বিনয় তো তাকে 3 ফুট দূর থেকে লক্ষ্য করে পেটে গুলি করে। এরপর শতবন্ত সিং ইন্দিরাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 30 রাউন্ড গুলি তার শরীরের উপর চালিয়ে দেয়। এই গুলিবর্ষণে প্রায় 25 সেকেন্ড স্থায়ী ছিল। এই সময় ইন্দিরা মাটিতে লুটিয়ে পড়ে। ইন্দিরা গান্ধীর কনস্টেবল দয়াল বন্দুকধারীদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন, কিন্তু তার নিজের উরুতে গুলি লাগার কারণে তিনি পারেননি। গুলি করার পর বিনয় সিং এবং শতবন্ত সিং উভয় তাদের অস্ত্র মাটিতে ফেলে দেয়। বিনয় পাঞ্জাবি ভাষায় বলেন, আমরা যা করার করেছি, এখন আপনাদের যা করতে হবে তাই করুন। দুজনকেই এরপর দ্রুত নারায়ণ সিং এবং ঘটনাস্থলে উপস্থিত আইটিবিপি কমান্ডোরা ধরে ফেলে। ইন্দিরার মাটিতে লুটিয়ে পড়া শরীরকে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়িতে চাপিয়ে এইমস হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। তার মাথা ছিল পুত্রবধূ
সোনিয়ার কোলে। 4 ঘন্টা দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ব্যর্থ হন। দুপুর 2:23 ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করা হয়। হত্যার পরপরই হেফাজতে থাকা অবস্থায় বিনয় সিংকে গুলি করে হত্যা করা হয়। ষড়যন্ত্রকারী কেহর সিং সহ শতবন্ত সিংকে 5 বছর পরে ফাঁসি দেওয়া হয়। ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী তার মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে ফিরে আসেন। সেই সময় তিনি পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচার চালাচ্ছিলেন। 31শে অক্টোবর বিকেলে দিল্লিতে নেওয়ার আগে কংগ্রেস পার্টি রাজীব গান্ধীকে ইন্দিরার উত্তরসূরি হিসাবে বেছে নেন। সেদিন সন্ধ্যা 6:30 নাগাদ রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করান। রাত 11টার কিছু পরেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কিন্তু রাজীব যখন তার দুর্দশা এবং জ্ঞানের মাধ্যমে এই দুঃখজনক অগ্নিপরীক্ষা মোকাবিলার কথা বলছিলেন, সেই সময় দেশের বিভিন্ন অংশে জ্বলছিল হিংসার আগুন। বন্ধুরা, এই ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর কয়েকটি মিনিটের মুহূর্ত, যা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন।